একটি ছোট্ট গ্রাম ছিল। চারদিকে সবুজ গাছপালা, ধান ক্ষেত আর পুকুরে ঘেরা। গ্রামের পরিবেশ ছিল এতটাই শান্ত আর সুন্দর যে যে কোনো পথিক সেখানে এলে সেখানেই থেকে যেতে চাইত। সেই গ্রামেই ছিল এক রাজার বিশাল প্রাসাদ। রাজা ছিলেন খুবই দয়ালু ও সদয়, কিন্তু পুরো গ্রামে একটি কথা খুব বিখ্যাত ছিল। রাজা প্রতিদিন মাটন কারি আর রুটি ছাড়া কিছুই খেতেন না। লোকমুখে শোনা যেত রাজা প্রতিদিন 5 কেজি মাটন খেতেন। এই বিশাল দায়িত্ব ছিল গ্রামেরই এক বৃদ্ধ রাঁধুনি রামু কাকার ওপর। রামু কাকা ছিলেন গরিব, একাই থাকতেন, কিন্তু তার হাতের রান্নার স্বাদ ছিল অসাধারণ। প্রতিদিন ভোরবেলা তিনি উঠে রাজদরবারের রান্নাঘরে যেতেন। রামু কাকা মাটন খুব ভালো করে পরিষ্কার করতেন। তারপর তাতে নানান রকম মশলা মিশিয়ে কাঠের চুলায় বড় হাঁড়িতে বসিয়ে দিতেন। যখন মাটন নরম হয়ে আসত তখন রামু কাকা তাতে নিজের গোপন মশলা যোগ করতেন। সেই মশলার গন্ধ মহল থেকে শুরু করে পুরো গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ত। কিন্তু একদিন সকালটা ছিল একেবারেই আলাদা। রামু কাকা সেদিন বিছানা থেকে উঠতেই পারলেন না। তার শরীর ভীষণ ভাঙা ভাঙা লাগছিল, যেন সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ঠিক তখনই রাজার 2 জন সেবক তার বাড়িতে এসে পৌঁছালো। কাকা, আজ এখনো রান্নাঘরে পৌঁছালেন না কেন? মহারাজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। বাবা, সময় তার চিহ্ন রেখে গেছে। হাত কাঁপে, শরীর ভেঙে পড়ে। আজ জ্বরে উঠতেই পারিনি। মনে হচ্ছে মহলের রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। কাকা, একই কথা বলছেন? মহারাজ যদি জানতে পারেন তাহলে কি হবে ভেবেছেন? তার মাটন ছাড়া তো দিনই চলে না। আমারও খুব কষ্ট হচ্ছে বাবা। এতদিনের অভ্যেস একদিনে ছেড়ে দেওয়া সহজ নয়, কিন্তু সত্যিটা মানতেই হবে। আমি আর আগের মতো শক্তি পাই না। সেবকরা মন খারাপ করে প্রাসাদে পৌঁছে তারা মহারাজাকে রামু কাকার অসুস্থতার সমস্ত কথা খুলে বলল। কি বলছো তোমরা? তাহলে আমার মাটন রান্না করবে কে? এত বড় গ্রামে একজন লোকও নেই নাকি? মহারাজ, আমরা পুরো গ্রাম চষে ফেলেছি, কিন্তু শ্যামু কাকার মতো মাটন রান্না করতে পারে এমন একজনকেও পাইনি। সবাই বলছে তার হাতের স্বাদের কাছে কেউই টিকতে পারে না। তারপর তিনি গভীর নিঃশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিলেন। অবিলম্বে রামু কাকাকে দরবারে উপস্থিত করো। আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কিছুক্ষণ পর রামু কাকাকে দরবারে আনা হলো। রাজা মনোযোগ দিয়ে তার দিকে তাকালেন। কাকার মুখে ক্লান্তি আর অসুস্থতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কাকা, তোমার হাতের রান্না ছাড়া আমার আহার যেন স্বাদহীন লাগে। কিন্তু যদি তোমার শরীর আর আগের মতো সঙ্গ না দেয় তবে আমি কখনো তোমার উপর জোর করব না। তোমার সুস্থতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে তুমি আমার একটি সাহায্য করো। আদেশ দিন মহারাজ। গ্রামে কাউকে তোমার সাগরেদ বানিয়ে দাও। তোমার সেই গোপন বিদ্যা তাকে শিখিয়ে দাও, যাতে তোমার পরেও সেই একই স্বাদ বজায় থাকে। আমার মাটনের স্বাদ যেন কখনো হারিয়ে না যায়। আপনার আদেশই আমার ধর্ম মহারাজ। আমি নিশ্চয়ই একজন উপযুক্ত সাগরেদ তৈরি করব। রাজার মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। কাকা, মানুষ একদিন চলে যায়, কিন্তু তার কৃতিত্ব আর তার সৃষ্ট স্বাদ কখনো হারায় না। তোমার উত্তরাধিকার এই গ্রাম চিরকাল স্মরণ করবে। এইভাবেই শুরু হলো এক নতুন অধ্যায়। রামু কাকা এখন তার উত্তরসূরি খোঁজার পথে বেরোতে চলেছেন, যে তার গোপন মশলা আর রান্নার আসল রহস্যকে বাঁচিয়ে রাখবে। পরের সকাল, সূর্যের কোমল আলো গ্রামের ক্ষেত খামারে ছড়িয়ে পড়েছে। হালকা কুয়াশার মধ্যে গ্রাম যেন আরও শান্ত, আরও সুন্দর। রামু কাকা ধীরে ধীরে গ্রামের চৌপালের পাশে গিয়ে বসলেন। এমন সময় 2 জন যুবক দ্রুত তার সামনে এসে দাঁড়ালো। কাকা, আমরা শুনেছি আপনি আপনার মাটন কারি বানানোর গোপন রহস্য কাউকে শেখাবেন। হ্যাঁ কাকা, আমাকে শেখান। আমি মহারাজের জন্য মাটন কারি রান্না করব।
রামু কাকা মৃদু হাসি কিন্তু গুরুগম্ভীর কণ্ঠে বললেন, বাবা, এই কাজটা তোমরা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। মাটন রান্না মানে শুধু আগুনে বসানো নয়, এটা ধৈর্যের পরীক্ষা। আর সবচেয়ে বড় কথা, মশলার সঠিক পরিচয় জানতে হয়। ও কাকা, এ তো খুবই সহজ ব্যাপার। আমি তো বাড়িতে রোজ চিকেন কারি বানাই। আপনি দেখবেন মাটন কারিও আমি দারুণ বানাতে পারবো। নাদান ছেলে, চিকেন কারি আর মাটন কারির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চিকেন আধ ঘন্টায় নরম হয়ে যায়, কিন্তু মাটন তাকে ঘন্টার পর ঘন্টা ধৈর্য নিয়ে রান্না করতে হয়। প্রতিটি মশলা দেওয়ারও নির্দিষ্ট সময় আছে। যেই সময় বোঝে না, তার হাতে কখনো সেই আসল স্বাদ আসবে না। কাকা, আমি কঠোর পরিশ্রম করব। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন। রামু কাকা তাদের দুজনের দিকে গভীরভাবে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেললেন। তোমাদের দুজনের মধ্যেই দ্রুত ফল পাওয়ার লোভ আছে, এটাই সবচেয়ে বড় ভুল। মাটন রান্নায় তাড়াহুড়ো মানেই স্বাদের সর্বনাশ। এই কথা বলেই তিনি সেখান থেকে উঠে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে চারপাইয়ে বসে গভীর চিন্তায় ডুবে গেলেন। কাকে শেখাবেন? কে সত্যি এই বিদ্যার মর্যাদা রাখবে? হঠাৎ তার মনে একটি নাম ঝলসে উঠল, প্রথম রামেশ। আমি মহারাজের জন্য মাটন রান্না করতাম, তখন রামেশ আমার পাশেই থাকত। আমার প্রতিটি কাজ, প্রতিটি মশলা দেওয়ার সময় সে মন দিয়ে দেখেছে। হয়তো সেই এই শিল্পকে সত্যিই বুঝতে পারবে। এক মুহূর্তও দেরি না করে রামু কাকা রামেশের বাড়ির দিকে রওনা দিলেন। রমেশ, ওরে রমেশ বেটা। জি কাকা, আপনি এখানে? সব ঠিক আছে তো? বেটা, একটা বড় কথা বলতে এসেছি। মহারাজ বলেছেন এখন আমাকে আমার বিদ্যা একজনকে শেখাতে হবে, আর আমার মনে হচ্ছে সেই যোগ্য মানুষটা তুমি। রামেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কাকা, এটা খুব বড় দায়িত্ব, কিন্তু আপনি যদি আমাকে শেখান আমি প্রাণপণ চেষ্টা করব শিখতে। রামু কাকার চোখে আনন্দের ঝিলিক। এই তো চাই বেটা, চলো আজ থেকেই শুরু করি। সেদিনই দুজনে কাকার বাড়িতে গেল। নতুন অধ্যায়ের সূচনা হলো। কাকা প্রথমেই তাকে শেখাতে শুরু করলেন একেবারে মূল থেকে, মাটন পরিষ্কার করা। দেখ বেটা, সবার আগে মাটন ভালো করে ধুতে হয়। প্রতিটি শিরা আর ঝিল্লি সাবধানে তুলে ফেলতে হয়। শুরুটাই যদি ভুল হয় তবে স্বাদ কখনো ঠিক আসবে না। রান্নার ভিত্তি মজবুত না হলে উস্তাদ হওয়া যায় না। রমেশ গভীর মনোযোগ দিয়ে সব দেখছিল। প্রতিটি ধাপ, প্রতিটি কথা সে মাথা নেড়ে মনে গেঁথে নিচ্ছিল। তারপর কাকা ধীরে ধীরে মশলার ডিব্বাগুলো সামনে আনলেন। এইটা হলো হলুদ, এইটা ধনে গুঁড়ো, এইটা লাল মরিচ, আর এইটা গরম মশলা। প্রতিটি মশলার পরিমাণ চোখে মেপে দিতে হয়। সামান্য বেশি বা কম হলেই স্বাদ নষ্ট হয়ে যাবে। কাকা, কতটা তেলে এগুলো ভাজতে হবে? ততটাই যতক্ষণে পেঁয়াজ সোনালি রং ধরবে। বেশি তেল দিলে কারি ভারী হয়ে যাবে, কম তেল দিলে স্বাদ অপূর্ণ থেকে যাবে। ধীরে ধীরে বড় হাঁড়িটা চুলোর ওপর বসানো হলো। আগুনের শিখা নিচে নিচে উঠছে। কিছুক্ষণ পরেই মাটনের ঘ্রাণ বাতাসে মিশে যেতে লাগলো। কাকা, সত্যি এটা ধৈর্যের কাজ। আধ ঘন্টা ধরে দেখছি এখনো মাটন শক্ত। এই তো বলেছিলাম বেটা, ওকে সময় দাও। ধীরে ধীরে এর আসল স্বাদ ফুটে উঠবে। 2 ঘন্টা পর রামু কাকা ডিব্বা খুলল। এবার ভালো করে দেখো, এটাই আমার আসল রহস্য, গোপন মশলা। এটাই স্বাদকে জাদুতে পরিণত করে। এটা সবসময় একেবারে শেষে দিতে হয়। রামেশ চোখ বড় বড় করে কইল, কাকা, এটা কিভাবে বানান? আমাকেও শেখান না? তার চিন্তা করো না, এখনো সেই সময় আসেনি। যখন সঠিক সময় আসবে তখন তোমাকে এটাও শিখিয়ে দেব। এই মুহূর্তে শুধু এটুকু মনে রেখো, গোপন মশলা সব সময় শেষে। দুজনে ভাতের সঙ্গে মাটন কারি খেল। মনহার প্রথম গুড় মুখে দিতেই তার চোখ বিস্ময়ে ঝলমল করে উঠল। কাকা,
এটা তো সত্যিই স্বর্গের স্বাদ। মনে রাখবে বেটা, কাল প্রথমবার তোমার হাতের মাটন মহলে যাবে। মহারাজের জিহ্বাই হবে তোমার সবচেয়ে বড় পরীক্ষা। কাকা, আমি প্রতিজ্ঞা করছি, আপনার বিদ্যার মর্যাদা কখনো নষ্ট হতে দেব না। পরদিন সকাল, রাজপ্রাসাদের বিশাল রান্নাঘরে ব্যস্ততা শুরু হয়ে গেছে। বড় বড় হাঁড়ি, সাজানো মশলা আর জ্বলন্ত চুলোর আগুন, সব কিছু প্রস্তুত। রামু কাকা তার শিষ্য রামেশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালেন। রামু কাকা রামেশকে পাশে ডেকে শেষবারের মতো কিছু কথা মনে করিয়ে দিলেন। বেটা, মনে রেখো, মহারাজের জন্য প্রতিদিন 5 কেজি মাটন লাগে, আর তার স্বাদের মধ্যে কখনো যেন এক চুলো কমতি না আসে। কাকা, আপনার আশীর্বাদ থাকলে মহারাজ আঙুল চাটতে থাকবেন। আজ আমি প্রমাণ করে দেব। মহারাজের জন্য প্রস্তুত হয়। কাকার শেখানো নিয়ম মেনে সে যত্ন করে মাটন ধুয়ে পরিষ্কার করল। তারপর পেঁয়াজ, টমেটো আর মশলা ভালো করে কষিয়ে রামেশ বড় পাত্রে মাটন বসিয়ে দিল। আগুনের আঁচ ঠিক রেখে সে ধৈর্য ধরে নাড়ছিল। শ্যামু কাকা একটু দূরে দাঁড়িয়ে সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। এখনো পর্যন্ত সব ঠিকই করছো, শুধু মনে রেখো, গোপন মশলা সব সময় শেষে। 2 থেকে 2.5 ঘন্টা পরে মাটন পুরোপুরি নরম হয়ে এলো। তখন মনহার কাকার সেই ছোট ডিব্বাটা খুলল। সাবধানে সেই গোপন মশলা কারির মধ্যে মিশিয়ে দিল। মুহূর্তের মধ্যেই এক অপূর্ব সুগন্ধ পুরো রান্নাঘর ভরে দিল। কিছুক্ষণ পর সেবকরা বড় বড় থালায় মাটন কারি আর গরম গরম রুটি সাজিয়ে দরবারে নিয়ে গেল। রাজা মনে মনে ভাবলেন, দেখি তো এই নতুন ছেলেটার রান্নায় কাকার সেই স্বাদ আছে কিনা। তিনি ধীরে ধীরে প্রথম গ্রসে মুখে তুললেন। হঠাৎই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বাহ, এ তো সেই একই স্বাদ, সেই একই চাঁদি জাদু। তিনি আনন্দের সঙ্গে খেতে লাগলেন। মুহূর্তের মধ্যেই পুরো থালা খালি হয়ে গেল। খাবার শেষ করে রাজা দরবারে রামু কাকা এবং রামেশকে ডেকে পাঠালেন। দরবারের সবার সামনে রাজা সন্তুষ্ট দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তারপর রাজা বললেন, কাকা, আজ তুমি তোমার প্রকৃত উত্তরসূরি খুঁজে পেয়েছ। এই রামেশ হুবহু তোমার মতোই মাটন কারি রান্না করে। আমি ভীষণ সন্তুষ্ট। মহারাজ, সবই আপনার ভরসা আর আশীর্বাদের ফল। মহারাজ, আমি প্রতিজ্ঞা করছি, এই স্বাদ আর এই পরম্পরা কখনো ম্লান হতে দেব না। কাকা, এখন তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি শান্তি আর সুখে তোমার জীবন কাটাও। তোমার সব প্রয়োজনের দায়িত্ব আমার। মহারাজ, আমার জন্য এর চেয়ে বড় স্বস্তি আর কিছু হতে পারে না। আমার শিল্প আজও বেঁচে থাকবে। এইভাবেই রামু কাকা আর রামেশ আনন্দ ভরে গ্রামে ফিরে এলেন। কাকার মুখে ছিল তৃপ্তির হাসি। তিনি যেন বহুদিনের এক দায়িত্ব আজ নিশ্চিন্ত মনে তুলে দিতে পেরেছেন। গভীর এক শান্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আর রামেশ গ্রহণ করল তার নতুন দায়িত্ব, শুধু একজন রাঁধুনি হিসেবে নয়, এক ঐতিহ্যের ধারক হিসেবে।